কবুল বলেই আফ বিয়ের আসর ছেড়ে হনহন করে চলে গেল। আর বিয়েবাড়ির উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে। তবে কনে বেশে বসে থাকা আমি মোটেও অবাক হচ্ছি না, কারণ এটা হওয়ারই ছিল। বড় বোনকে বিয়ে করতে এসে ছোট বোনকে বিয়ে করতে হবে, তাও আবার যাকে দুধ চোখে সহ্য করতে পারে না তাকে। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মেনে নিত আফ। নিশ্চুপভাবে বসে আছি আমি, যেন কি হলো সব মাথার ওপর দিয়ে গেল। অলরেডি বিয়েবাড়ির মানুষেরা বিষয়টা নিয়ে কানাফুসা শুরু করে দিয়েছে। আমি আমার মতো একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি। ইচ্ছে করছে একটু মোবাইল ঘুতাতে, কিন্তু এই মুহূর্তে সেটা করা পসিবল না। কিছুক্ষণ পর চোখে ঘুম ঘুম ভাব চলে আসলো আমার। ইচ্ছে করছে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এমন সময় আম্মু মাথায় একটা চাটি মেরে বলল, সোজা হয়ে বসতে পারছিস না তুই? আম্মুর কথা শুনে আমি নীরব কণ্ঠে বলে উঠলাম, মা, তোমরা একটু বেশি বাড়াবাড়ি করলে না? কে বলেছিল ওই করলার জুসের সাথে আমার বিয়ে দিতে? আপু পালিয়ে গেছে, ওনারাও চলে যেত একটা শেষ। মাঝখান দিয়ে আমার সাথে ওই করলার জুসকে ফাঁসিয়ে দেওয়ার কি খুব বেশি দরকার ছিল? আমার কথা শুনে আম্মু চোখ বড় বড় করে বলল, কি বললি তুই? বুঝতে পারোনি নাকি? তুই কেন বুঝতে পারছিস না? তোর সাথে বিয়ে না দিলে আফের মান সম্মান কোথায় যেত? আর আমরাও বা লোকজনদের কি বলতাম এত আত্মীয় স্বজনদের মাঝখানে? বিয়ে দিয়ে কি লাভটা হলো? সেই তো করলার জুস আমায় না নিয়েই চলে গেলেন। এখন খুব ভালো লাগছে বুঝি। এমন সময় আফের বাবা আসলো আমার সামনে। তারপর বলে উঠল সে, চলো মা, তোমায় যে যেতে হবে এখন। হুট করে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে মন খারাপ হলো 400 গুণ বেড়ে গেল আমার। এমনিতেই যখন থেকে শুনেছি আফের সাথে বিয়ে হবে, সেই থেকে মন খারাপ খুব। এখন আবার আমার ভাবনার মাঝে আব্বু এসে বলল, কি ভাবছো আফিয়া? আমি একটু নিচু স্বরে বললাম, এমনটা করার কি খুব বেশি দরকার ছিল বাবা? আমার কথা শুনে বাবা কিছু বলল না, আমার হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। আব্বুর এমন কাজে বুকের ভিতর ঝড় উঠল আমার রুমটা, মা বাবা সবাইকে ছেড়ে এখন এই করলা জুসের সাথে থাকতে হবে। হায় রে, ভাবতেই চোখ বেয়ে পানি পড়ছে খুব। একে একে সবাই আমাদের পিছন পিছন আসতে শুরু করলো। আমি আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আম্মু কাঁদল। এক প্রকার জোর জবরদস্তি করে আমায় বসানো হলো গাড়িতে বসতে গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। কি অদ্ভুত, শ্বশুরবাড়ি যাচ্ছি অথচ পাশে যার থাকার কথা ছিল সে নেই। তবে সেটা ভেবে আমার তেমন কষ্ট হচ্ছে না। এদিকে আফের আব্বুর হাত ধরে বলল, যেটা হয়েছে সেটা তো বদলাতে পারবো না বেয়াই মশাই, আমাদের জন্যই এমনটা হলো, সত্যি খুব দুঃখিত আমরা, হাত জোর করে। এইভাবে বলবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যে করে ভালোর জন্যই করে। হয়তো আফের জন্য আফিয়াকেই বানানো হয়েছে, তাই তেমনটা হয়েছে, ওটা নিয়ে ভাববেন না। আফের আব্বুর কথা শুনে স্বস্তি পেলেন আব্বু। তারপর আবার বলে উঠল, আব্বু, আপনার ওকে একটু গুছিয়ে নিজেদের মতো বানিয়ে দিবেন। আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির হলেও মনটা খুব ভালো, একটু গুছিয়ে নিয়েন। ওটা নিয়ে ভাববেন না বেয়াই মশাই, সব ঠিক হয়ে যাবে বলে বিদায় জানালো আফের আব্বু। একে একে সবাই চলে আসতে শুরু করলো। পুরো বিয়েবাড়ির লোকজনই চলে যেতে লাগলো। ধীরে ধীরে পুরো পরিবেশ ঠান্ডা হতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। সকাল থেকে বাড়িতে পুরো হইহুল্লোড় পড়ে গেছে। সারা বাড়ি ঘুরে ঘুরে উড়ে ধরে লুঙ্গি ড্যান্স দিতে লাগলাম আমি। আপুর বিয়ে বলে কথা। নাচতে নাচতে আপুর রুমে ঢুকলাম আমি। আপুও ছিল চুপচাপ, খুশি মনে বসেছিল সে। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, উফ আপু, এত যে মজা লাগছে আমার, কি বলবো তোমায়। আমার কথা শুনে আপু শান্ত গলায় বলল, এত খুশি হচ্ছিস কেন বলতো? যাক বাবা, তুমি ভুলে গেলে নাকি আজকে তোমার বিয়ে, একটু পর তুমি করলার জুসের বউ হবে। আচ্ছা ধর, সেই করলার জুসের সাথে যদি তোর বিয়ে হয়ে যায়। আপুর কথা শুনে চোখ আমার চুরি গাছ। আমি আপুকে ছাড়িয়ে চোখ গরম করে বললাম, ওই করলার জুসকে বিয়ে করব আমি? তোর মাথা খারাপ হয়েছে? ওইসব ভুলভাল কথা বলে মাথা খারাপ না করে চুপচাপ এই নাও মুড়ি খাও,
হাতে মুড়ির বাটি এগিয়ে দিয়ে। বলেই নাচতে নাচতে চলে গেলাম আমি। সারাদিন সব কিছুই সুন্দরভাবে চলে গেল। চারিদিকে শোনা গেল জামাই এসেছে, জামাই এসেছে। আপুকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল বিছানায়। জামাই এসেছে শুনেই আপুকে রেখে চলে গেলাম আমি। আমি তো মহা খুশি। নেচে নেমে দেখলাম সবাই আছে, অথচ জামাই নেই। বিষয়টাতে সবাই বেশ অবাক হলো। আফের আব্বুর কাছে জিজ্ঞেস করতে উনি বললেন এক্ষুনি আসবে আফ। বিষয়টাতে বেশ অবাক আমরা সবাই। বেশ কিছুক্ষণ পর আফ চলে আসলো বিয়ের আসরে। তার চুলগুলো ছিল অল্প অল্প এলোমেলো, সেগুলো ঠিক করতে করতে চলে আসলেন উনি সামনে আসতে আমরা সবাই দাঁত কেলানি দিলাম। আফকে বসানো হলো কাজীর সামনে। এর ভিতর কাজী সাহেব আপুকে আনতে বলল। আমিও খুশি হয়ে উপরে গেলাম আপুকে নিয়ে আসতে। গিয়ে দেখি আপু নেই। পুরো অবাক আমরা, এতটুকু সময়ের মধ্যে গেল কই। পুরো বাড়ি খুঁজে কোথাও পাওয়া গেল না তাকে। এরপর আম্মু আসলো। আব্বু রীতিমতো ভেঙে পড়েছিল, কি করবে না করবে পুরো দিশেহারা হয়ে গেছে। আব্বু গিয়ে আফের আব্বুকে ডেকে আনলো। তারপর তাকে সব বুঝিয়ে বললেন। আফের আব্বু ছিল খুব ভালো একজন মানুষ। ওনার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয়ই বিষয়টি নিয়ে রাগারাগি হতো। সবাই চিন্তিত হয়ে গেল, কি করবে। হুট করে আফের আব্বু বলে উঠলেন, আদিবার জায়গায় আফিয়াকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব, কেমন হবে বেআইমাশাই। আমি তো রীতিমতো ওনার কথা শুনে অবাকের চরম সীমানে পৌঁছে গেছি। কি বলছে উনি? তার মানে তখন আপুর বলা কথাটাই সত্যি হয়ে যাবে নাকি? আব্বু আফের কথা আর আমাদের কথা ভেবে শুরুতে রাজি হয়ে গেলেন। তারপর আর কি আপুর জায়গায় আমায় নিয়ে যাওয়া হলো। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমার কিছু বলতেই দিল না। আপুর জায়গায় আমাকে দেখে কিছুতেই বিয়ে করতে রাজি হতে চাইছিল না, কিন্তু বাবা এক প্রকার জোর করেই তাকে দিয়ে কবুল বলিয়ে নিল। কবুল বলে আর 1 মিনিটও দাঁড়ালো না, হন হন করে বেরিয়ে আসর থেকে চলে গেল। আমরা চলে এসেছি আশোভাবেই। হঠাৎ মেইলি কারো কণ্ঠ শুনে আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। রাত 10টা। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে ভারী ভারী গয়নাগাটি আর ভারী লেহেঙ্গা পরে বসে আছি আমি সাজানো ফুলের বিছানায়। অসহ্য লাগছে খুব। একরাশ বিরক্ততা নিয়ে মাথায় থাকা ঘোমটাটা খুলে ফেললাম আমি। কিছুক্ষণ আগেই আফের বোন আরিশা এত সাজিয়ে গুছিয়ে বসে রেখে গেছে। এমন সময় দরজা খোলার শব্দে নড়ে বসলাম আমি। আফ চুপচাপ রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল, যেন ভিতরে কেউ আছে ও দেখেনি। আমিও চুপচাপ বসে আছি বিছানায়। কিছুক্ষণ পর আফ বের হয়ে আলমারি থেকে বের করে একটা টি শার্ট পরে নিল। তারপর বিছানায় এসে আমায় দেখে ভূত দেখার মতো চমকে গিয়ে বলে উঠল, তুমি এখানে কি করছো? লে হালুয়া। এতক্ষণ পর আফের মুখে এমন কথা শুনে কি রিয়াকশন দিব আমি ভুলে গেছি। হুট করে মেজাজ বিগড়ে গেল আমার। একটু ক্ষিপ্ত মেজাজে বলে উঠলাম, লে হালুয়া, এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি আমার সাথে আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি কি ভেবেছ বিয়ে হয়েছে তাই আমি তোমার সাথে সংসার করব? আর তুমি আমার বিছানায় কি করছো? আফের কথা শুনে রেগে আরো আগুন আমি। এ তো কতক্ষণ যাবত নিজের ঘুমকে কন্ট্রোল করে বসেছিলাম আমি, আর বলে কিনা বিছানায় কি করছি। আমি রেগে বলে উঠলাম, আপনি যদি ভেবে থাকেন ওই স্টার জলসার নাটকের মতো বিয়ে মানেন না বলে ওই সোফায় ঘুমাবো, তাহলে ভুল ভাবছেন। আমি এই খাটেই ঘুমাবো। আপনার ঘুমাতে ইচ্ছে করলে ঘুমান, না ইচ্ছে করলে ওই বাথরুমে চলে যান। আমার কথা শুনে আফ চেঁচিয়ে বলে উঠল, তোমার সাহস তো কম না? আমার রুমে বসে আমাকে ধমকাচ্ছ? সাহসের দেখেছেনটা কি? আমিও আফিয়া। কোথায় ওনার মান সম্মান বাঁচালাম তার জন্য ধন্যবাদ জানাবে না, উল্টো রাগারাগি করছে। আমার কথা শুনে আফ রেগে চেঁচিয়ে বলে উঠল, মান সম্মান বাঁচিয়েছ মাই ফুট, উল্টো আরো সমস্যায় ফাঁসিয়ে দিয়েছ। কি ফাঁসিয়ে দিয়েছি মানে? আরে তোমার বোনকে পালিয়ে যেতে তো আমি নিজেই সাহায্য করেছি। আফের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি অবাক হয়ে চেঁচিয়ে বললাম, কি? অবাক চোখে তাকিয়ে আছি আমি আফের দিকে, যেন উনি কি বললেন সব মাথার উপর দিয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে উঠলাম আমি,
মানে কি? আপনি আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, কিন্তু কেন? এদিকে আফ ভাবছে অন্য কিছু, যার জন্য বিয়ের আসরে নিজের হবু বউকে পালিয়ে যেতে সাহায্য করলো তাকে কি পাবে কখনো? তবে আদিবাকে পালিয়ে যেতে সাহায্য করার পিছনে দুটো কারণ ছিল। এক হলো আদিবা নিজেও অন্য আরেকজনকে ভালোবাসতো, আর 2 নম্বর কারণটা ছিল আফও চাচ্ছিল না বিয়েটা করতে। কিন্তু এমনটা হোক চাইনি আফ, এইভাবে আফিয়ার সাথে বিয়ে হয়ে যাবে। এত কিছু করেও শেষ পর্যন্ত নিজের বিয়েটা আটকাতে পারল না। আর ভাবতে পারছে না আফ, সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। কেন যে সেদিন দেখা হয়েছিল তার সাথে? আফের ভাবনার মাঝখানে আফিয়া বলে উঠল, এই যে মিস্টার করলার জুস। কোন ভাবনার মাঝে হারিয়ে গেলেন? আচমকা নিজের এমন অদ্ভুত নাম শুনে আফ একটা রাগী লুক নিয়ে বলে উঠল, কি বলে তুমি? আমি কি? এই রে খাইছে, মুখ ফসকে সত্যি কথা বলে দিলাম তো, কাঁপা কাঁপা গলায় বলে উঠল আফিয়া। কি বলেছি? কিছু বলিনি, আগে আপনি বলুন। আপনি আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছেন কেন? ভালো লেগেছে তাই করেছি। একদম বেশি কথা বলবে না, সরো ঘুমাবো। আমি বলেই আফিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল আফ। এদিকে আফের কাণ্ডে অবাক আফিয়া। আফিয়া রেগে আফের সামনে এসে বলল, কথার উত্তর না দিয়ে এইভাবে ঘুমালে কি করে হবে? আর আপনি বিছানায় ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আফ এতক্ষণ চোখ বন্ধ করে থাকলেও আফিয়ার লাস্ট কথাটা শুনে বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠল সে, যেখানে ইচ্ছে সেখানে ঘুমাও, কিন্তু আমায় ডিস্টার্ব করবে না। বলেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল আফ। আর আফিয়া হাবলার মতো শুধু তাকিয়ে রইল আফের মুখের দিকে। আজকে আফের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তার। এর জন্য ড্রাইভারের ওপর ভীষণ রেগে আছে আফ, কারণ ড্রাইভারের জন্য এমনটা হয়েছে। তার উপর ঢাকার রাস্তার অসম্ভব জ্যাম, সব মিলিয়ে একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে গাড়িতে বসে মোবাইল টিপছে সে। হঠাৎ কিছুটা দূর যেতেই ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। অবশ্য থামিয়ে দিয়েছে বললে ভুল হবে, গাড়ি নিজে নিজে থেমে গেছে। আচমকা গাড়ি থেকে থেমে যাওয়ায় আফ অবাক হয়ে ড্রাইভারকে বলল, কী হয়েছে, গাড়ি থামালে কেন? স্যার, মনে হয় গাড়ির তেল শেষ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আরও মেজাজ বিগড়ে গেল আফের। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর আবার আর ভাবতে পারল না আফ। মুখে মাস্ক পরে গাড়ি থেকে বেরিয়ে গেল। ইচ্ছে করছে গাড়িটাকে ভেঙে চুরে ফেলতে। আফ ড্রাইভারকে গাড়িতে তেল ভরার জন্য বলে গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। রাগ যেন সপ্তম আকাশে উড়ে গেল তার। এমন সময় সামনের দিক দিয়ে একটা মেয়ে, পরনে তার গর্জিয়াস রেড কালারের গাউন, চুলগুলো কোমর পর্যন্ত খোলা রেখেছে, ঘন কালো লম্বা চুল, তার দুহাত মুঠো ভর্তি করা লাল কাঁচের চুড়ি, কিন্তু মুখ তার ওড়না দিয়ে ঢাকা। চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটোকে অসম্ভব সুন্দর করে আঁকা। আফ মেয়েটার মায়াবী চোখ দেখেই থমকে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণের জন্য। কয়েক মুহূর্তের জন্য তার চোখ উল্টে আটকে যায় মেয়েটার ওপর। উল্টো দিকে মেয়েটা দৌড়ে এদিকে আসছে। আফ অপলকভাবে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এক প্রকার দৌড়ে এসে মেয়েটা আফের সাথে ধাক্কা লাগতেই মেয়েটা মুখ থেকে শুধু 2 শব্দ বের করেই বলল, সরি বলে দৌড়ে সে। মেয়েটার পিছনে আরও 5-7টা ছেলে মেয়ে দৌড়াচ্ছে, হয়তো ধরার চেষ্টা করছে। একে একে সবাই আফকে টপকে চলে যেতে লাগলো। আর আফ এখনো প্রথম মেয়েটার ওপর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন নেশা হয়ে গেছে এমন। এক কথায় বলতে গেলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ঘোর লাগানো মুহূর্তে চলে গেল আরাফ। সেদিনের মতো সেখানে থমকে গেল আফ। চোখ বন্ধ করলে আফের চোখের সামনে সেই মেয়েটার মুখটা ভেসে আসছে। শুধু বারবার মেয়েটার সেই চোখ দুটোই ভাসছে আফের সামনে। মুখ না দেখে আফ ভালোবেসে ফেলে ওই মেয়েটাকে। এক মগ পানি মুখে পড়তেই লাফ দিয়ে উঠল আফ। যেন আচমকা কি হলো সব তার মাথার ওপর দিয়ে গেল। মিট চোখে তাকালো আফ। সামনেই আফিয়াকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। এত সুন্দর স্বপ্নের মাঝখানে পানি ফেলে দিল আফিয়া। আফ রেগে চেঁচিয়ে বলে উঠল, হোয়াট দ্য হেল, এগুলো কি করছো তুমি? কি করছি দেখেননি নাকি? তুমি আমার মুখে পানি দিয়েছো কেন? আমার ঘুমের 12টা বাজে, এখন আসছে মুখে পানি দিয়েছে।
কেন বলতে? আফ অবাক হয়ে বলল, মানে? এত মানে বুঝতে পারবো না, উঠুন আগে, বলে আফকে এক প্রকার জোর জবরদস্তি করে উঠালাম আমি। আফ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। রাগে গা পুরো জ্বলে যাচ্ছে তার। মানবতার খাতিরে কিছু বলতে পারছে না। মেয়েটার মাথায় উঠে নাচছে তার। রাগে ফুসফুস করতে করতে চলে গেল আফ। এদিকে আমি আফ যেতে বিশ্বজয় করা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কাল সারা রাত ঘুমাতে পারিনি আমি। ওই সোফায় ঘুমানো যায় নাকি ভেবে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম আমি। পাক্কা 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো আফ। মাথায় তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে হঠাৎই চোখ গেল তার বিছানায় ঘুমিয়ে থাকা আফিয়ার দিকে। এখনো কালকের বিয়ের পোশাকে আসছে সে। আফ মনে মনে বলল, কি শয়তান মেয়ে, আমায় ঘুম থেকে উঠিয়ে এখন নিজে ঘুমিয়ে পড়েছে। একবার ভেবেছিল আফ ও আফিয়ার মতো মুখে পানি মেরে ঘুম ভাঙাবে, কিন্তু আবার ভাবলো না থাক, কাল সারারাত ঘুমায়নি হয়তো, ভেবে দীর্ঘশ্বাস ফেলল সে। আয়নার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আফ। ঘড়িতে তখন সবেমাত্র 7টা বাজে। হঠাৎই কি ভেবে আফ চলে যায় তার আলমারির কাছে। ছোট্ট একটা বাক্স বের করলো তার জামা কাপড়ের ভিতর থেকে। সে বক্সটা থেকে বের করলো আফ ছোট্ট একটা ঝুমকা। ঝুমকাটা আর কারো নয়, সেই মেয়েটার। সেদিন যখন মেয়ের সাথে ধাক্কা লেগেছিল আফের সাথে, তখন কোনোভাবে মেয়েটার কান থেকে পড়ে যায় ঝুমকাটা আফের পায়ের কাছে। সেদিন থেকে এখনো ঝুমকাটা আফের কাছে আছে। ঝুমকাটা হাতে নিয়ে বলে উঠল, আফ কোথায় আছো তুমি মায়াবতী? আর কি কখনো দেখা হবে না আমাদের? এমন সময় আফিয়াকে নড়তে দেখে চটজলদি আফ ঝুমকাটা আবারও বক্সের ভিতর রেখে সযত্নে আলমারিতে গুছিয়ে রাখল। সকালে ঘুম ভাঙলো আমার 9টায়। বিছানায় শোয়া থেকে উঠে বসলাম আমি। এখন খুব ভালো লাগছে। আশেপাশে চোখ বোলাতে বোলাতে দেখলাম কেউ নেই। হয়তো আফ অনেক আগেই চলে গেছে। এসব ভেবে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম আমি। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই দরজায় নক করলো কেউ। হালকা কেঁপে উঠলাম আমি। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চলে আসলাম আমি দরজার সামনে। দরজা খুলতেই আরিশাকে দেখে হালকা হাসলাম। আমায় দেখে মিষ্টি করে হাসি দিয়ে সে বলে উঠল, গুড মর্নিং ভাবি। আরিশার কথা শুনে আমিও হালকা হেসে তারপর বলে উঠলাম, গুড মর্নিং। আমার অগোছালো চুল দেখে আরিশা বলে উঠল, ভাবি তুমি এখনো তৈরি হওনি? তাড়াতাড়ি তৈরি হয়ে চলো, নিচে আসো, একসাথে নাস্তা করব। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি এসো, অপেক্ষায় রইলাম কিন্তু। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। আরিশা আর কিছু না বলে চলে গেল নিচে। আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসলাম নিচে। নিচে আফ সহ সবাই ছিল। আমিও চুপচাপ সবার সামনে বসলাম। সবাই আমায় দেখে খুশি হলো, শুধু আফ বাদে। তারপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আফ চলে গেল তার কাজে, মানে অফিসে, আর আমি আর আরিশার রুমে এসে অনেক গল্প করলাম। দুপুর 2টো। আফ সবেমাত্র অফিস থেকে ফিরে এসে রুমে বসলো। প্রচুর ক্লান্ত সে। এমন সময় হুট করে ওয়াশরুম থেকে চেঁচিয়ে বেরিয়ে আসলো আফিয়া। হুট করে কোনো কিছু না বলেই আফিয়া জড়িয়ে ধরলো আফকে। ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে আফ পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ভেজালো শরীর নিয়ে আফকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি আমি। ভয়ে হাত পা কাঁপছে। এই জন্যই মা বলেছিল রাত জেগে এত হরর মুভি না দেখতে। এখন বেশ হয়েছে, বারবার খালি মনে ওই মুভির শয়তানটা পিছন থেকে আমার গলাটা চেপে ধরবে। কিছুক্ষণ আগে ওয়াশরুমে গোসল করছিলাম। কতক্ষণ আগে আরিশার সাথে বসে বসে হরর মুভি দেখছিলাম। এখন ওয়াশরুমে বসে চোখ বন্ধ করলেই সেই মুভির ভয়ানক দৃশ্য ভেসে আসছে সামনে। এমন সময় আচমকা ঝর্ণা অফ হয়ে গেল। আমি তো ভয়ে শেষ। হঠাৎই কোথা থেকে একটা টিকটিক এসে পড়লো গায়ে। ব্যাস হয়ে গেছে, যতটুকু সাহস ছিল তাও শেষ। এমনিতেই টিকটিকে আরশোলা ভয় পাই না আমি, কিন্তু এই মুহূর্তে ভূত বলে ভেজালো অবস্থায় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম আমি। ছাইপাশ কিছু না ভেয়ে আফকে জড়িয়ে ধরলাম আমি। হাত পা এখনো কাঁপছে আমার। এদিকে আফ এখনো শকড, যেন কি হচ্ছে সপ্তাহ মাথার ওপর দিয়ে যাচ্ছে। আফিয়া আফকে এতটাই শক্ত করে ধরে আছে, মনে হয় ছেড়ে দিলেই তার প্রাণটা চলে যাবে।
আফ বুঝতে পেরেছে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে আফিয়া এমনটা করেছে। হাত পাও কাঁপছে তার। আফ আস্তে আস্তে আফিয়ার মাথাটা তুলে ধরল। কি হয়েছে, তুমি এত কাঁপছো কেন? আফের কথা শুনে আফিয়া কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বাথরুমে ভূত আসছে। আফিয়ার এমন আহামরি কথা শুনে আফ কি বলবে বুঝতে পারছে না। আফ অবাক হয়ে বলল, কি, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাথরুমে ভূত আসবে কোথা থেকে? আমি সত্যি বলছি, বাথরুমের ঝর্ণা অফ হয়ে গেছে হুট করে। আফিয়ার এবারের কথা শুনে আফ হাসতে হাসতে শেষ। আফের হাসি দেখে আফিয়া বলে উঠল, এত হাসার কি আছে? আফিয়ার কথা শুনে আরো উচ্চস্বরে হাসল আফ। তারপর যথাসম্ভব নিজের হাসিকে কন্ট্রোল করে বলে উঠল, পাগল মেয়ে, হয়তো পানি শেষ হয়ে গেছে। আফের কথা শুনে মাথাটা উঁচু করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, মানে? বোকা মেয়ে, হয়তো টাঙ্কিতে পানি শেষ, তাই ঝর্ণা অফ হয়ে গেছে। এই সামান্য বিষয়টা নিয়ে এইভাবে কেউ ভয় পায়? আসলে বিষয়টা তেমন না। কিছুক্ষণ আগে আরিশার সাথে হরর মুভি দেখছিলাম। এখন ওই চোখ বন্ধ করলে ওই মুভির ভয়ানক দৃশ্য ভেসে আসছে। তারপর হঠাৎ পানি অফ হয়ে গেল, এতে আরও ভয় পাই আমি। তার উপর আবার কোথা থেকে একটা টিকটিকি এসে পড়লো হাতে, তো এতটা ভয়ে ঘাবড়ে গেছি আমি। আফিয়ার কথা শুনে আফের কি রিয়াকশন দেওয়া উচিত তা ভুলে গেছে সে। আফ হালকা অস্বস্তি বোধ করল। ভেজা শাড়ি পরে আসা আফিয়া পুরো শাড়ি ভিজে লেপটে আছে শরীরের সাথে। চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে খুব। তার সাথে ঠান্ডায় ঠোঁটগুলো কাঁপছে আফিয়ার। হঠাৎ আফের চোখ গেল আফিয়ার সেই ভেজালো চোখের দিকে। এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে সে। দুজনেই তাকিয়ে আসছে দুজনের দিকে। আচমকায় নিজের ঘোর লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে আসলো আফ। চোখ নামিয়ে নিয়ে আফিয়াকে বলে উঠল, তারপর সে, আর কতক্ষণ ধরে থাকবে আমায়? তোমার সাথে সাথে আমিও তো ভিজে যাচ্ছি। এতক্ষণ পর আফের মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। চট জলদি তাকে ছেড়ে দিয়ে বলে উঠলাম আমি, সরি বলে আবারও ওয়াশরুমের ভিতর ঢুকে পড়লাম আমি। আফিয়ার মুখে সরি শুনে আবারও সে মেয়েটার কথা মনে পড়ে গেল আফের। কিছুতেই সে মেয়েটার চোখ দুটোকে ভুলতে পারছে না আফ। কিছুক্ষণের জন্য হলেও আফ কিছু একটা ভাবলো, চোখ দুটির কি মিল আছে। এমন সময় ডাক পড়লো আফের। আফ তার ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো এবং যা ভাবছিল পরক্ষণে মাথা থেকে সরিয়ে ফেলল সে। মাঝখানে কাটলো দুদিন। সূর্যের প্রবল তাপে ঘুম ভাঙল আমার। পাশ ফিরে আফকে দেখে হালকা চোখ আটকে গেল আমার। সূর্যের আলোকিত তাপ এসে পড়ছে তার মুখে। সূর্যের তাপে চকচক করছে তার মুখ। কপালের সামনে অল্প কিছু চুল লেপ্টে আছে। ইচ্ছে করছে হাত দিয়ে তার কপালের চুলগুলোকে একবার ছুঁয়ে দেই। পরক্ষণে আবার ভাবলাম, না, যদি উঠে যায় তখন। এক অপূর্ণ ইচ্ছে নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। তারপর মিটমিট করে হেলে দুলে চলে গেলাম ওয়াশরুমে। ভাবছি আজকে থেকে ভার্সিটি যাব। কালকেই শ্বশুরমশাই আর শাশুড়িমা বলেছেন আমায় ভার্সিটি যেতে। আমি তো বেশ অবাক, ভেবেছিলাম ওনারা হয়তো আর পড়াশোনা করতে দিবে না আমায়। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে চলে আসলাম আলমারির কাছে। ভাবছি আজকে ভার্সিটিতে কি পড়ে যাব। হঠাৎই চোখ গেল আলমারিতে থাকা একটা ছোট্ট বাক্সের দিকে। কৌতূহলী বক্সটা হাতে নিলাম আমি। কিছুক্ষণ হাতে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেই না খুলতে যাব এমন সময় হুট করে আপ বক্সটা সোমেরে টান দিয়ে নিয়ে গেল। হুট করে এমন কিছু একটা হবে সেটা ভাবতেই পারিনি। এদিকে আফ রেগে আফিয়াকে বলে উঠল, আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার সাহস কী করে হলো তোমার? আসলে কি? একদম মুখে মুখে তর্ক করবে না। কি ভাবো তুমি নিজেকে? তুমি কি নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছো নাকি? একদম সেটা ভাববে না। খুব তাড়াতাড়ি আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। বলে হনহন করে বেরিয়ে গেলেন উনি। আমি আর চুপচাপ থমেরে দাঁড়িয়ে আছি। আফের প্রথম কথাগুলো গায়ে না লাগলেও লাস্টের কথাটাই বুকের ভিতর কেমন করে উঠল আমার। সামনে একটা বক্স ধরার জন্য এতগুলো কথা শোনালো আমায়। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমার। এখন তো জানতেই হবে এই বক্সটার ভিতর কি আছে, যার জন্য এতটা রেগে গেছে আফ। একরাশ মন খারাপ নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম আমি।
ডাইনিং টেবিলে বসে আছি আফ বাদে আমরা সবাই। এমন সময় শাশুড়ি বলে উঠলো, আজকে তো তুমি ভার্সিটি যাবে তাই না বৌমা? আমি হালকা হেসে বলে উঠলাম, জি আম্মু। তুমি কোন ইয়ারে পড়ো যেন বলছিলে? এই তো অনার্স সেকেন্ড ইয়ার। শাশুড়ি মা হালকা হেসে বলল, খুব ভালো। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলো আফ। পরনে তার সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, গলায় টাই, চুলগুলো সুন্দর করে সাজানো, আর হাতে কোট। আর 1 মিনিটের জন্য হলেও তাকে দেখে চোখ আটকে গেল আমার। কিছুক্ষণ তাকিয়ে থেকেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম আমি। কিছুক্ষণ আগেও যে অপমান করলো তার দিকে তাকিয়ে থাকার কথা প্রশ্নে আসে না। চুপচাপ বসে খাবার খেতে লাগলাম আমি। আফ চুপটি করে এসে বসলো টেবিলে। তাকে দেখে আরিশা বলে উঠল, গুড মর্নিং ভাইয়া। আফ মুস্কি এসে বলল, গুড মর্নিং। তারপর নেমে আসলো। টেবিল জুড়ে নীরবতা, শুধু টুকটাক চামচের শব্দ আসলো। কিছুক্ষণ পর নীরবতারই বাঁধ ভেঙে বলে উঠলাম আমি তাহলে এখন যাই আম্মু। আফিয়ার কথা শুনে একটা বার তাকালো আফ আফিয়ার দিকে, তারপর আবার তার খাওয়াতে মনোযোগ দিল। আমার কথা শুনে শ্বশুরমশাই বলে উঠলেন, তুমি একা কেন যাবে মা? আফ তোমায় পৌঁছে দেবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, না বাবা, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তা কি করে হয়? বলে আফের দিকে তাকে আব্বু বলে উঠলেন, আফ তুমি অফিস যাওয়ার পথে ওকে ভার্সিটি নামিয়ে দিয়ে যেও, কেমন? আফ তেমন কোনো রিমেক দিল না। তারপর চুপচাপ বাকি খাবারগুলো খেতে লাগলো। এদিকে আমি পড়েছি বিপদে। কি করব বুঝতে পারছি না, যাবো কি যাব না। ওই কলা জুসের সাথে যেতে মোটেও ইচ্ছে করছে না, কিন্তু এরা তো আমায় একা যেতেই দিবে না। ধুর, বিরক্ত লাগছে এখন। বেশ কিছুক্ষণ পর আফ তার খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর মুখ মুছে বলল, এখন তাহলে আমি যাচ্ছি। আর তোমাদের আদরের বৌমাকে বলো আর নখ না খেয়ে গাড়িতে গিয়ে বসতে। এত নখ খেলে পরে তো আঙ্গুলটাই থাকবে না মনে হয়। হুট করে আফের মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি। তাড়াতাড়ি মুখ থেকে হাত সরিয়ে ফেললাম আমি। অবাক করার ভীষণ, উনি তো আমার দিকে তাকাননি এতক্ষণ, তাহলে বুঝলো কেমনে? আফের কথা শুনে হাসলো সবাই, আর আমি রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলাম বাইরে। কি শয়তান রে বাবা, সবার সামনে এইভাবে বললো আমায়। ঠিক আছে, কলার জুস, আমারও সময় আসবে, আমিও দেখিয়ে দেব আফিয়াকে খোঁচে মেরে কথা বললে কি হয়। বলতে বলতে গাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফের গুষ্টি উদ্ধার করতে আসছি আমি। এদিকে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আফ হাসতে হাসতে বের হচ্ছে যেন আফিয়াকে রাগিয়ে। তার খুব মজা লাগছে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে চলে আসলো সে। গাড়ির সামনে আফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ক্ষিপ্ত আওয়াজে বলে উঠল সে, আমায় গালাগালি দেওয়া শেষ হলে এখন যাওয়া যাক। আচমকা পিছন থেকে কারো মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি। পিছন ঘুরে আফকে দেখে মেজাজটা আরও বিগড়ে গেল, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে ইচ্ছে করছে না আমার। তাই একটা রাগী মেজাজ নিয়ে বসে পড়লাম গাড়িতে। আফিয়ার কাণ্ডে হালকা হাসলো আফ। তারপর সেও গিয়ে বসে পড়লো পিছনের সিটে। দুজন বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। আচমকা গাড়ির চাকা একটা ইট বাজতেই হালকা বেঁকে গেল। আচমকা এমনটা হতে আফিয়া তাল সামলাতে না পেরে পড়ে যায় আফের ওপর। আফের মাথার সাথে নিজের মাথায় বাড়ি খেলো আফিয়া। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তার আউস। বিনিময়ে আফও কিছু বলল না, কারণ এতে কারোরই কোনো দোষ ছিল না। তারপর দুজনেই দুজনকে সামলে নিল আবার। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে। আমিও কিছু না বলে গাড়ি থেকে নেমে গেলাম। আফরাও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। ভার্সিটি ঢুকতেই ওরা ভার্সিটির সামনে দাঁড়িয়ে হাতে গোলাপ ফুল নিয়ে প্রপোজ করলো আশিক। ও আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর এমন কাজের চোখ বড় বড় হয়ে গেছে আমার। আমি অবাক হয়ে উঠলাম, এসব তুই কী বলছিস? সত্যি বলছি আফিয়া, তোকে আমি খুব ভালোবাসি রে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়নি নাকি আমার, সত্যি বলছি আমি তোকে খুব ভালোবাসি। দেখ আশিক, এ ড্রামা অফ করে বলছি। সবাই কিভাবে তাকিয়ে আছে বলতো? তাকিয়ে আছে থাকুক, আগে তুই আমার প্রশ্ন উত্তর দে, তুই আমায় ভালোবাসিস কি বাসিস না? দেখ আশিক, এর আগেও বলছি আর এখনও বলছি, বন্ধুত্বে ভালোবাসা পছন্দ নয় আমার। আর তার থেকে বড় কথা, আমার বিয়ে হয়ে গেছে। এইবারের কথা শুনে আশিকের চোখ বেরিয়ে আসার উপক্রম। আশিক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি? এমন সময় ছুটে আসলো আমার বন্ধুদের পুরো হাল্লা পার্টি। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে বলল,
তুই বিয়ে কবে করলি আর আমরা জানতে পারলাম না এখনো? তারপর ওদের সামনে গিয়ে বসলাম। হুট করেই হয়ে গেছে। তোদের সব বলছি আগে চল, আর আশিককে বল ওর ড্রামা শেষ হয়ে গেলে আমাদের সাথে আসতে। আফিয়ার কথা শুনে আশিকও একটা দাঁতকালানি দিয়ে বলল, হয়ে গেছে, তাড়াতাড়ি চল, তোর বিয়ের গল্প শুনবো। ব্যাস, আমি জানতাম আশিক এতক্ষণ যা করছিল সব নাটক ছিল, কারণ এই নিয়ে বহুবার এমন করেছে, তাই ওই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামালাম না। সবাই মিলে হাঁটতে শুরু করলাম ক্যান্টিন থেকে একটু দূরে থাকা বড় মাঠের কাছে। ওইখানেই আমরা সবাই মিলে গাছের নিচে বসে আড্ডা দেই। সবাই মিলে সেদিকে রওনা দিলাম। আমরা 6 বন্ধু, আমি, আশিক, আরিফ, হৃদয়, তিশা আর রুহি, আমরা 6 জনই বেস্ট ফ্রেন্ড। সবাই হাসতে হাসতে আড্ডার আসরে চলে যাচ্ছি। এদিকে আশিক ভাবছে অন্য কিছু। আশিক সেই কলেজ লাইফ থেকে আফিয়াকে ভালোবাসে, বহুবার বলে আসছে, কিন্তু আফিয়া গুরুত্ব দেয়নি। তার একটাই কথা, বন্ধুত্বে ভালোবাসা নট অ্যালাউ। তাই বারবার আশিক প্রপোজ করলেও শেষে গিয়ে বলে ফেলে সে ড্রামা করছে, কারণ সে চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। আসলে বাস্তবতাটা বড়ই কঠিন। আশিকের ভাবনার মাঝখানে ওর মাথায় একটা চাটি মেরে বলে উঠলাম আমি, কোন রাজ্যে হারিয়ে গেছিস তুই? কোনো রাজ্যে হারাইনি, আগে বল কিভাবে তোর বিয়ে হলো। আশিকের কথা শুনে সবাই খুব মনোযোগ দিয়ে তাকালো আমার দিকে। অপেক্ষা কখন শুনবে তারা। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে বিয়ের আসর থেকে হয়ে যাওয়া সব ঘটনা বললাম ওদের। সবাই হা হয়ে গেছে আমার কথা শুনে, যেন কেউ বিশ্বাস করতে পারছে না সত্যি সত্যি আমার বিয়ে হয়ে গেছে। সবাইকে এইভাবে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে বললাম আমি, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? এমন সময় আরিফ বলে উঠল, তোরা কেউ আমায় সিমটি মার, আমাদের আফিয়া রানীর নাকি বিয়ে হয়ে গেছে, লাইক সিরিয়াসলি? আরিফের কথা শুনে হৃদয় বলল, ভাই তুই একা না, আমিও শকড। ওদের এক একজনের এক এক কথা শুনে বিরক্ত হয়ে বলে উঠলাম আমি, তোদের বকবক বন্ধ করবি না, নাহলে আমি চলে যাব। সাথে সাথে সবাই থেমে বলল, না দোস্ত, বিশ্বাস কর, আমরা সত্যি অবাক হয়ে গেছি তোর কথা শুনে। কেমনে সম্ভব ভাই, তুই আর তোর বিয়ে? অসম্ভব হওয়ার কি আছে? আমি খারাপ নাকি? দোস্ত, আমার খুব কষ্ট হচ্ছে, তিশা বলল। ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তোর আবার কবে থেকে আমার জন্য কষ্ট হতে শুরু করলো? দোস্ত, তোর জন্য না, তোর জামের জন্য। না জানি বেচারার কত কষ্ট হবে তোর সাথে থাকতে। ওর কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে দিল, আর আমি হ্যাবলার মতো শুধু সবারই দিকে তাকিয়ে রইলাম। সারাদিন বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর মজাই কেটে গেল। বিকেল 5টা, আফ দাঁড়িয়ে আছে সেই রোডের কিনারায় যেখানে প্রথম আফ সেই মেয়েটাকে দেখেছিল। কিছুতে আফ সেই মেয়েটাকে ভুলতে পারছে না। বারবার ভাবছে ভুলে যাবে, কিন্তু চোখ বন্ধ করলেই সেই মেয়েটার চোখ দুটো ভেসে আসছে। খুব জোরে নিঃশ্বাস ফেলে 2 চোখ বন্ধ করে নিল আফ। আবারও মেয়েটার দৌড়ে তার দিকে আসার প্রতিচ্ছবি ভাসছে। সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে আফ। সব কিছু এলোমেলো লাগছে খুব। হঠাৎই এমন এক সময় এক ঠান্ডা শীতল মেশানো বাতাস এসে লাগলো আফের গায়ে। চোখ বন্ধ করে অনুভব করছে আফ বাতাসটাকে, চারপাশটা কেবল অন্ধকারে ডুব দিবে এমন একটা মুহূর্ত। এমন সময় কেউ আফের সামনে এসে বলল, আপনি কি চোখ বন্ধ করে ধ্যান করছেন নাকি? আচমকা কারো মুখে এমন কথা শুনে চোখ খুলে তাকালো আফ। সামনে আফিয়াকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। পরক্ষণে সে গম্ভীর আওয়াজে বলে উঠল, ধ্যান করতে যাব কেন, এমনি দাঁড়িয়েছিলাম। তা তো দেখতেই পারছি। কি দেখতে পারছো তুমি? এই তো আপনি রাস্তার ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছেন। আফিয়ার কথা শুনে আফ রেগে বলে উঠল, আমি কি ল্যাম্পপোস্ট? হাসলাম আমি। তারপর বলে উঠলাম, ওসব বাদ দিন, আগে বলুন তো এই সময় এখানে দাঁড়িয়ে কি করছেন আপনি? কার জন্য অপেক্ষা করেছেন বুঝি? অপেক্ষা? হ্যাঁ, না মানে না। কি না মানে করছেন? না কিছু না। তুমি আগে বলো তুমি এখানে কি করছো? আমি তেমন কিছু না, আরিশাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। ও তাহলে তুমি একা কেন? আরিশা কোথায়? আরিশা ওদিকে আইসক্রিম কিনতে গেছে। আমিও গেছিলাম, হঠাৎ আপনাকে এইভাবে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে চলে আসলাম আর কি। কি বললে তুমি? কিছু না বলে আমি দৌড়ে পালালাম। এদিকে আফ তাকিয়ে আছে আফিয়ার দিকে। কিছু একটা ফিল হচ্ছে তার, কিন্তু কি বা কেন হচ্ছে বুঝতে পারছে না। রাত 10টা, ডিনার সেরে বিছানায় ঘুমিয়ে আছে আফ, আর সোফায় বসে আছি আমি। হঠাৎই সকালের সেই বক্সটার কথা মনে পড়লো আমার।
চুপি চুপি পা টিপে সোফা থেকে উঠে দাঁড়ালাম আমি। ধীরে ধীরে এগোতে লাগলাম আলমারির দিকে। এমন সময় আফ পেছন থেকে বলে উঠল, চোরের মতো ওদিকে কোথায় যাচ্ছ তুমি? আচমকা আফের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গেলাম আমি। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আফের দিকে তাকে বলে উঠলাম আমি, চোরের মতো যেতে যাব কেন? এমনি হাঁটছিলাম। তুমি যে চোরের মতো কিছু একটা দেখতে যাচ্ছিলে সেটা আমি ভালোই বুঝতে পারছি। রে, বুঝে গেল নাকি? আমি ওই বক্সটা খুলে দেখতে চাইছি। আমি আমতা আমতা করে বললাম, দেখুন, একদম ভুলভাল মন্তব্য করবেন না। আর আপনি এখনো ঘুমাননি কেন? না, ঘুমাইনি। তোমার সাথে ঝগড়া না করলে ঘুম আসবে না, তাই। একদম বক বক করবে না। দেখুন, আমি ঘুমাবো বলেই হাঁটতে হাঁটতে আফের পাশে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। আমাদের মাঝখানে আসছে কোলবালিশ। অবশ্যই এটা আমারই আইডিয়া ছিল। কিছুক্ষণ পর আস্তে আস্তে কাঁথা সরিয়ে আফের দিকে তাকালাম আমি, উদ্দেশ্য ঘুমিয়ে পড়েছে কিনা তা দেখার। কাঁথা সারাতেই দেখলাম আফ তাকিয়ে আছে আমার দিকে। তা দেখেই সাথে সাথে আবার কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে আফিয়ার কাণ্ড দেখে ধমকে সরে বলে, একদম চালাকি করার চেষ্টা করবে না, ঘুমা বলছি। আফের ধমকে কেঁপে উঠলাম আমি। তারপর আর কি, অবাধ্য মন নিয়েই ঘুমিয়ে পড়লাম আমি। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। হুট করে মনে হলো কাউকে জড়িয়ে ধরে আসছি আমি। মিট মিট করে চোখ খুলে তাকালাম আমি। সামনে আফের ফেস দেখে চমকে উঠলাম। সাথে সাথে চটজলদি আফকে ছেড়ে উঠে বসলাম আমি। ভাগ্যিস আমার আগে ঘুম ভেঙেছিল, না হলে দেখলে আমায় কি ভাবতো আফ। সি সি সি। ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছিলাম। আমার শ্বশুর আব্বাই আফকে বলে উঠলেন, আজকে তুমি আফিয়াকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসো আফ। আফ কিছুটা অবাক হয়ে বলল, কেন? কেন মানে কি? বিয়ের রীতি অনুযায়ী তবে একবার বৌমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে হবে। এটা নিয়ে তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি এমনিতেই তুমি বউ ভাতের অনুষ্ঠান করতে বারণ করেছ, আমি কিছু বলিনি। তাই তার বিনিময়ে আমায় তোমার কথা রাখতে হবে আফ, তোমায়। আফ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি অফিস থেকে ফিরে বিকেলে যাব, তোমাদের বৌমাকে নিয়ে তাকে তৈরি হয়ে থাকতে বলো। বলে আফ চলে গেল। এমন সময় শাশুড়িমা এসে বলল, বৌমা তুমিও তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে থেকো। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিলাম। তারপর আর কি, চলে আসলাম নিজের রুমে ঢুকে ব্যাগটা নামাতে লাগলাম আমি আলমারির উপর থেকে। এমন সময় কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আসছে আফ, আর আমিও ভয়ে ঘাবড়ে গিয়ে খিসে চোখ বন্ধ করে আফের শার্টের হাতা খামচে ধরে আসি। এমাত্র কি হলো সব যেন মাথার উপর দিয়ে গেল কিছুক্ষণ আগে। আলমারির ওপর থেকে ব্যাগটা নামাতে গিয়ে আমারই ভুলের জন্য বিছানার ওপর থেকে পড়ে যেতে নিলাম আমি। এমন সময় হুট করে কোত্থেকে আফ এসে ধরে ফেললো আমায়। আচমকা এমনটা হতে ভয়ে চোখ বন্ধ করে আসছি আমি। এদিকে আফ রুমে এসেছিল একটা ফাইল নিতে, ভুলে গেছিল সেটা নিতে। এমন সময় আফিয়াকে পড়ে যেতে দেখে ছুটে গিয়ে ধরলো তাকে। আফিয়ার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আফ। কিছু একটা অনুভব হচ্ছে তার। এই চোখ খুব চেনা লাগছে আফের। হুট করে আফের সে মেয়েটার চোখ দুটো অনুভব করছে, তাহলে কি ভেবে পাচ্ছে না আরব। কিছু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আসছে আমি। চোখ খুলবো কি খুলবো না বুঝতে পারছি না। না জানি আফ কি বলবে আমায়, কিন্তু এভাবেও তো বেশিক্ষণ থাকা যাবে না। আস্তে আস্তে চোখ খুলে ফেললাম আমি। তারপর আফের দিকে তাকাতে দেখলাম উনি এক দৃষ্টিতে তাকিয়ে আসছে আমার দিকে। আমি একটু অবাক হয়ে বললাম, আমাকে কি এর আগে দেখেননি নাকি? বিনিময়ে আফ কোনো উত্তর দিল না। এতে আরও একটু অবাক হলাম আমি। হলো কি ব্যাটার, একটু উচ্চস্বরে বলে উঠলাম আমি, এই যে মিস্টার করলার জুস, আমায় কি এইভাবে কোলে তুলে রাখবেন নাকি? নামাবেন না? আফিয়ার এইবারের কথায় ধ্যান ভাঙলো আফের। চট জলদি আফিয়াকে নামিয়ে দিয়ে বলে উঠল সে, চোখ কোথায় থাকে তোমার? এইমাত্র তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইয়ে না মানে চুপ করো। তোমার ইয়ে না মানে সব দেখছি আমি। ব্যাগটা উঁচুতে চোখে দেখো না তুমি, সরো আমি নামিয়ে দিচ্ছি। বলে আমায় সরিয়ে আপ বিছানার উপর উঠে ব্যাগ নামিয়ে আনলো। তারপর ব্যাগটা বিছানায় রেখে বলল, যেটা পারো না সেটা করতে যাবে কেন? বলে টেবিলের উপর রাখা তার ফাইলটা নিয়ে চলে গেল আফ। আর আমি শুধু আফের যাওয়ার পানে হাবলার মতো তাকিয়ে রইলাম। যেন কি হলো আর কি বলল কিছু বুঝতে পারলাম না। বাড়ি থেকে সোজা বেরিয়ে আপ বসে পড়লো গাড়িতে। আপ গাড়িতে বসতে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। এদিকে আফ এখনও ভাবছে আফিয়ার চোখের কথা খুব মিলে যাচ্ছে কি।
আফ আবারও চোখ বন্ধ করে নিল। তার আর ভাবতে লাগলো সে মেয়েটার চোখের কথা। আফের সব এলোমেলো হয়ে যাচ্ছে, আর ভাবতে পারছে না আফ। চোখ খুলে ফেললো আফ, আর বলে উঠল সে, সত্যি আমি পাগল হয়ে গেছি মনে হয়। কবে দেখা মিলবে তোমার সাথে মায়াবতী? ভেবে দীর্ঘশ্বাস ফেলল আফ। একটা মেয়ে শুধুমাত্র তার চোখের মায়ায় পড়ে কি করে এত পাগল হলো আফ, তা সে নিজেও বুঝতে পারছে না। ভালোবাসা হয়তো এমনই হয়, কারো মায়াবী চোখ দেখে, কারো কথার মায়ায় পড়ে, নয়তো কারো হাসির মুগ্ধতায় পরশে হুট করেই হয়ে যায়। ভালোবাসা কিভাবে হবে, কখন হবে, সেটা তো শুধুমাত্র সময় বলে দিতে পারে। কিন্তু ভালোবাসা যে মানুষকে খুব কষ্ট দেয়, এটা হাড়ে হাড়ে বুঝতে পারছে আফ। বিকেল 4টা। কিছুক্ষণ আগে আফ আসলো বাসায়। কতক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের বাড়িতে, কিছুক্ষণের মধ্যেই। ভাবতে আনন্দ লাগছে আমার। কতদিন হলো আমার রুমটা একা একা থাকছে। আই মিস ইউ সোনারা। আমি আর কতক্ষণ পরে আসছি তোমাদের কাছে, জাস্ট ওয়েট। মা। এমন সময় রুমে ঢুকলো আফ। আমায় এইভাবে চুম্মা দিতে দেখে তার চোখ অটোমেটিক বড় হয়ে গেল। আমি তো তাকে দেখে ঠোঁটে হাত দিলাম। আমি কিছু বলার আগে আফ বলে উঠলো, তাড়াতাড়ি নিচে আসো, বেশি দেরি হলে তোমায় রেখেই চলে যাব কিন্তু। বলে আর 2 মিনিট দাঁড়ালো না আফ, হনহন করে চলে গেল সে। আফ যেতেই নিজের মাথায় নিজে একটা চাটি মারলাম। তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসলাম নিচে। বরাবরের মতো শাড়ি পরেছি আজকে। যেদিন থেকে বিয়ে হয়েছে শুধু শাড়ি পরতে হচ্ছে। শুধু ভার্সিটি যাওয়ার সময় 3 পিস পরেছিলাম। চুলগুলো একদিকে বেনুনি করা, চোখে কাজল, সাথে হালকা মেকআপ। আমি কখনোই ভারী মেকআপ করে সাজি না। জীবনে একবার সেজেছিলাম, তাও আমার জন্মদিনের দিন। বাবা গো বাবা, সেদিনের কথা ভাবলে আজও হাসি পায় আমার। সব শয়তান বন্ধুগুলোই আমার গায়ে ময়দা ডিম মেরে পুরো ভূত বানিয়ে দিয়েছিল। এমন সময় হঠাৎই মনে পড়ে গেল আলমারিতে থাকা বক্সটার কথা। একরাশ কৌতূহল নিয়ে চললাম আমি আলমারির দিকে। আজকে দেখেই ছাড়ব বক্সটায় কি আছে। একটু একটু করে আলমারির দিকে এগিয়ে গেলাম আমি। তারপর আজের জামা কাপড়ের ভিতর থেকে বক্সটা বের করে খুলে যা দেখলাম, তাতে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি। একটা ঝুমকো। সামান্য একটা ঝুমকোর জন্য আফ আমায় সেদিন সকালে এত কথা শোনালো। হঠাৎই কি ঝুমকোটা হাতে নিয়ে নাড়তে লাগলাম আমি। কোথায় যেন দেখছি। আরে এটা তো ভাবছি চোখ বড় বড় হয়ে গেল আমার, যে এটা আফের কাছে আসলো কোত্থেকে। এমন সময় আরিশা ডাক দিল আমায়। সাথে সাথে হালকা কেঁপে উঠলাম আমি। তারপর চটজলদি বক্সটা আলমারিতে রেখে চললাম আমি বাইরে। কিন্তু কিছুতে মাথায় আসছে না আফ ঝুমকোটা কোথায় পেল। বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বসে পড়লাম আমি আর আফ গাড়িতে। আমরা বসতেই ড্রাইভার কাকু গাড়ি চালাতে শুরু করলেন। গাড়ি চালাতে কাছের জানালা ভেদ করে বাতাস বয়ে আসছে গাড়ির ভিতরে। এক রাশ প্রশ্ন ঘুরছে মাথায়, কিন্তু আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না, তাই চুপচাপ বসে আছি গাড়িতে। এদিকে আফও নীরবে কিছু একটা ভাবছে। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামলো আমাদের বাড়ির সামনে। গাড়ি থামতে আমি খুশি হয়ে যেই না গাড়ি থেকে নামতে যাব, এমন সময় আফ আমার হাতটা ধরে ফেললো। আফের এমন কাজে আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। আমি তাকাতে সে বলে উঠল, একদম গরুর মতো লাফালাফি করবে না বলছি। মুহূর্তের মধ্যে আফের কথা শুনে মেজাজটা বিগড়ে গেল আমার। আমি একটু ক্ষিপ্ত মেজাজে বলে উঠলাম, আমি কি গরু? আমি গরু হলে আপনি তাহলে ছাগল। কি আমি ছাগল? ছাগল নয় তো কি, শুধু শুধু ভ্যাভা করেন। আফ আরো শক্ত করে আমার হাত ধরল। সাথে সাথে ব্যথায় কুকড়ে উঠলাম আমি। আফ একটা রাগী লুক নিয়ে বলল, আমি সারাদিন ভ্যাবা করি নাকি তুমি সারাদিন ভ্যাবা করো? দেখুন আফ, এই মুহূর্তে আমি আপনার সাথে ঝগড়া করার মুডে নেই। ছাড়ুন আমায়, আমি ভেতরে যাব। এর ভিতরে যাওয়ায় তারা কিসের কি আছে ভিতরে? আফের এমন আহাম্মকের মতো কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না বলে হাত ছেড়ে দিলেন উনি। তারপর গাড়ি থেকে নেমে গেলেন আফ। ওনার এমন কাজে আমি পুরো অবাক। কি বলতে চাইলেন উনি? কিছুক্ষণ বসে থেকে আমিও নেমে পড়লাম গাড়ি থেকে। তারপর তাড়াতাড়ি চললাম বাড়ির ভেতরে। কলিং বেল বাজতে আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দেখে খুশি আম্মু। তারপর বলে উঠল, কেমন আছো বাবা? আফও খুশি মানে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আম্মু মুচকে এসে বলল, আমিও ভালো আছি। তারপর
আম্মু আফকে নিয়ে চলে গেল ভিতরে। এদিকে আমি শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে ওনাদের কাহিনী দেখলাম। এটা হলো আম্মু। আমায় কিছু না বলে আফের এত কিছু বলল। বাবা, জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেল নাকি? আমার ভাবনার মাঝে আম্মু বলে উঠল, তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি, ভেতরে আসবি না? আম্মুর কথা শুনে একরাশ অভিমান নিয়ে বলে উঠলাম, আইতাছি। ভিতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। আফ আর আম্মু সোফায় বসেছিল, কিন্তু সেদিকে চোখ দিয়ে আমি আমার মতো চলে আসলাম রুমে ঢুকেই সোজা এক লাফে বিছানায় শুয়ে পড়লাম। উফ, এখন খুব শান্তি লাগছে। কতদিন পর আবার রুমটার সাথে দেখা হলো আমার। ভাবতে ভিতর থেকে শান্তি লাগছে খুব। আচমকাই কিছু একটা মাথায় আসতে ঠাস করে বিছানা থেকে উঠে বসলাম আমি। তারপর চলে গেলাম আলমারির কাছে। যা ভেবেছিলাম সেটাই, কিন্তু আফ কোথায় পেল? রাত্রি 9টা, ডিনার শেষে বিছানায় বসে আছি আমি। উদ্দেশ্য হচ্ছে আফ কখন রুমে আসবে আর আমি তাকে কিছু বলবো। বেশ কিছুক্ষণ পর আফ চলে আসলো রুমে। উনি রুমে আসতে ওনার সামনে দাঁড়িয়ে পড়লাম আমি। আচমকা আমি সামনে চলে আসে আফ অবাক হয়ে বলল, কি হলো, এভাবে সামনে দাঁড়ালে কেন? আপনার সাথে আমার কথা আছে। কি বলবে তুমি? আফের কথা শুনে আমি তার সামনে একটা ঝুমকো হাতে নিয়ে বলে উঠলাম, আপনার আলমারিতে এই ঝুমকোটা কোথা থেকে আসলো? আমার হাতে ঝুমকোটা দেখে আফ ঘাবড়ে গিয়ে বলল, তো তুমি এটা কোথায় পেলে? কোথায় পেয়েছি আপনি বুঝতে পারছেন? আগে বলুন আপনি এই ঝুমকো কোথায় পেয়েছেন? রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আফ আমার দিকে, যেন চোখ দিয়ে শেষ করে ফেলবে আমায়। ভিতরে ভিতরে ওনার রাগী লুক দেখে ভয় পেয়ে গেলেও সামনে তা প্রকাশ করলাম না। এক বুক সাহস নিয়ে আবার বলে উঠলাম আমি আফকে, কি হলো, আপনি কথা বলছেন না কেন? আফ আমার কথা শুনে আচমকা আমার হাত চেপে ধরে বলল, তোমার সাহস কি করে হলো আমার আলমারি খুলে আমার জিনিসে হাত দেওয়ার? হুট করে আফের এমন ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠলাম আমি। আফ আফিয়াকে তার দিকে টেনে নিয়ে চেঁচিয়ে বলল, কথা বলছো না কেন? আমি আসলে একদম সোজা উত্তর দিবে আফিয়া। আমায় বেশি রাগিও না বললাম, তার পরিণাম ভালো হবে না কিন্তু। আফের এমন থ্রেট শুনে আমার কলিজা পুরো কেঁপে উঠল। সামান্য একটা ঝুমকার জন্য তোরা রেগে গেল আফ? আমি চুপ থাকতে দেখে আবারও আফ বলে উঠল, তুমি কি কথা বলবে? আফের কথা শুনে ওর দিকে তাকালাম আমি। চোখ পুরো লাল বর্ণ ধারণ করেছে। আমি শুকনো ঢোক গিলে বললাম, ওটা আপনার আলমারিতে থাকা ঝুমকা নয়। এবারের কথা শুনে আফ অবাক হয়ে বলল, মানে? একটু নীরব কণ্ঠে মাথা নিচু করে উঠলাম আমি। ওটা আমার ঝুমকা, একটা হারিয়ে গেছে। আজকে হঠাৎ আপনার আলমারিতে আমার ঝুমকাটা দেখে অবাক হয়ে যায় আমি। তাই জিজ্ঞেস করলাম আপনাকে, কোথায় পেয়েছেন ঝুমকাটা? কিন্তু আপনি সামান্য একটা ঝুমকার জন্য এতটা রেগে যাবেন সত্যি বুঝতে পারিনি আমি। পুরো একশ্বাসে কথাগুলো বলে থেমে গেলাম আমি। এদিকে আফ যেন আফিয়ার কথা শুনে শকড। হঠাৎ আফ ছেড়ে দেয় আফিয়ার হাত। তারপর চুপচাপ কিছু না বলে বিছানার উপর বসে পড়ে, যেন কি হচ্ছে তা কিছুই বুঝতে পারছে না আফ। হুট করে আফের এভাবে শান্ত হয়ে যাওয়াটা কেমন যেন লাগছে আমার। কি করবো তো বুঝতে পারছি না। রুম থেকে বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে গেলে আম্মু আব্বুকে কি বলবো? এক রাশ চিন্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি আমি। দূর, এর সে না জিজ্ঞেস করলেই তো ভালো হতো। বেশ কিছুক্ষণ পর কুটকুটে নীরবতায় দাঁড়িয়ে আছি আমি, আর আমার থেকে কিছুটা দূরে বিছানার উপর বসে আছে আফ। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যথা করছে আমার। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো কিছু না ভেবেই চুপি চুপি গিয়ে আফের পাশে বসে পড়লাম আমি। তারপর নীরবতার দেয়াল ভেঙে এক বুক সাহস নিয়ে বলে উঠলাম আমি, ঘুমাবেন না? বিনিময়ে আফ কিছু বলল না। ওনার চুপ থাকতে দেখে আমি আবার বলে উঠলাম, সরি বললাম তো, এত রাগ করার কি আছে? আমি কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন না বলে আপনার জিনিসে হাত দেব না। এবারও আফ কিছু বলল না, নীরবে বসে রইল। আফের এমন কাজে এখন আর বিরক্ত লাগছে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলাম আমি, ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, আপনি থাকেন আপনার নীরবতা নিয়ে, আমি ঘুমাই। বলেই জেনে বিছানা থেকে উঠতে যাব, সাথে সাথে আফ আমার হাত ধরে ফেলল। ওনার এমন কাজে অবাক হয়ে তাকালাম আমি তার দিকে। আফ টেনে বসিয়ে দিল তার পাশে। তারপর বলে উঠল, তোমার ঝুমকা কিভাবে হারালো? এতক্ষণ পর আফের মুখে এমন কথা আশা করিনি আমি। তবে যেহেতু বলেই ফেলেছে তাই আমি বলে উঠলাম, কিভাবে হারিয়েছি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু একদিন ভার্সিটিতে ওটা পড়ে গিয়েছিল। সেদিন আমার জন্মদিন ছিল। সেদিন অনেক লাফালাফি করছি আর কি, তখন তো হারিয়ে ফেলেছি। ঠিক কখন হারালো জানি না, কিন্তু এটা আমার অনেকটা ফেভারিট ছিল।
তো একটা হারিয়ে যাওয়াতে আর একটা রেখে দিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি ওটা আপনার কাছে থাকবে। আপনি কোথায় পেলেন ঝুমকাটা? তোমার কোনো লাল ড্রেস আছে? এবারের কথার জন্য অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি চোখ বড় বড় করে বলে উঠলাম, কি? তুমি কি বাংলা বুঝতে পারো না? যাও, তোমায় বলছি। কেন? তোমার আলমারি কোথায় আগে বলো। আপনি কি পাগল হয়ে গেছেন আজ? বেশি কথা বলবে না, যেটা বলছি তার উত্তর দাও। বলো কোথায় তোমার আলমারি? ধমক দিয়ে। আফের ধমক শুনে হাতের ইশারায় সামনে দেখিয়ে দিলাম আমি কোথায় আমার আলমারি। আফ আর 2 মিনিট দেরি না করে চলে গেল আলমারির কাছে। তারপর আলমারি খুলে একটা একটা করে সব জামা কাপড় এলোমেলো করতে লাগলো। অবশেষে আমার একটা লাল রঙের গাউন বের করলেন উনি। তারপর কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল। এদিকে আফ ভাবছে এই ড্রেসটাই পরেছিল সেই মেয়েটা, তাহলে কি চটজলদি আফ তার চোখ খুলে ফেলল। তারপর দ্রুত গতিতে আফিয়ার সামনে এসে বলল, শাড়ি খুলে এটা পরো তো। আচমকা আফের মুখে এমন কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। আমি চোখ বড় বড় করে তারপর বলে উঠলাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে এই গাউন পরবো? মুহূর্তে রেগে গেল আফ, ধমক দিয়ে বলল, এত কথা কেন বলো তুমি? যা বলছি তাই করো, তা না হলে আমি কিন্তু শাড়ি খুলে পরিয়ে দেবো তোমায়। কি? না, তোমায় এইভাবে বললে কাজ হবে না, বলে আফ এগিয়ে আসতে লাগলো আমার দিকে। সাথে সাথে আমি চেঁচিয়ে বলে উঠলাম, না না, আপনাকে কিছু করতে হবে না, আমি পরে নিচ্ছি। ঠিক আছে, তবে হ্যাঁ, 5 মিনিটের বেশি সময় লাগলে খবর আছে তোমার, বলে বেরিয়ে গেল আফ রুম থেকে। এদিকে আমার অবস্থা শেষ। আফ এসব কি করছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। উনি কি পাগল হয়ে গেলেন নাকি? হায় রে, শেষ পর্যন্ত একটা পাগল কিনা আমার জামাই হলো। আমার ভাবনার মাঝখানেই দরজায় নক করে বলে উঠল, আফ, হয়েছে? এ না না, আর 5 মিনিট। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আফ ভাবছে অন্য কিছু। সে বিশ্বাস করতে পারছে না, ওই মেয়েটা কি তাহলে আফিয়া? এতদিন কাছে থেকেও চিনতে পারল না। আর ভাবতে পারছে না আফ, সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। এমন সময় দরজার ভিতর থেকে বলে উঠল, আফিয়া, চলে আসুন, হয়ে গেছে। আফিয়ার কথা শুনে আফ আর 2 মিনিট দাঁড়ালো না, দ্রুত গতিতে রুমের ভিতর চলে গেল সে। অবাক চোখে তাকিয়ে আছে আফ আফিয়ার দিকে, কারণ সে বুঝে গেছে ওই মেয়েটাই আফিয়া। আফ অদ্ভুত অনুভূতি নিয়ে এগোচ্ছে আফিয়ার দিকে। হুট করে আফের এইভাবে আমার দিকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গেলাম আমি। একটু পেছনে যেতে যেতে বলে উঠলাম, আপনি এইভাবে এগোচ্ছেন কেন? আফ, চুপ, দেখুন আফ, আপনি আমায় গাউনটা পরতে বলেছেন, আমি পরে ফেলেছি। এরপরে এভাবে এগুলো আমি কিন্তু খেলবো না। কেন? খুব ভয় করছে বুঝি? ভয় কেন করবে তুতলিয়ে? তুমি ভয় পাচ্ছ না? একদমই না। তাহলে তোতলাচ্ছ কেন? তো তোতলাচ্ছি কই? এদিকে পিছনে যেতে যেতে একদম দেয়ালের সাথে লেগে গেছি। হাত পা থরথর করে কাঁপছে আমার। আফও একদম কাছে এসে দাঁড়ালো আমার। আচমকা ঝুঁকে পড়লো আফ আফিয়ার দিকে। সাথে সাথে আফিয়া তার চোখ বন্ধ করে নিল। এদিকে আফ তার হাত দিয়ে টান মেরে আফিয়ার বাঁধানো খোপা খুলে ফেললো। সাথে সাথে আফিয়ার ঘন কালো লম্বা চুল খুলে কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে। আফ অপলকভাবে তাকিয়ে আছে আফিয়ার দিকে। আফের একের পর এক কাজে অবাক হচ্ছি আমি। উনি কি করছেন এসব? অবাক হয়ে চোখ খুলে তাকালাম আমি। অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছি আফ আমার দিকে। আফ আফিয়ার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মায়াবী চোখ, সেই মাতাল করা লম্বা চুল। আবার এক অদ্ভুত মায়ে জড়িয়ে গেল আফ। বুকের বাম পাশে ধকধক করছে তার। শুধু মাথায় একটা কথাই ঘুরছে, তার এত কাছে থেকেও কি করে চিনতে পারল না সে তার মায়াবীকে। ভেতর থেকে একটা ফিল হচ্ছে আফের, সেটা ভাবতেই পারছে না। যার চোখের মায়ে পড়ে ভালোবেসেছিল সেই কিনা তার বউ হলো। পৃথিবীতে আসলে পৃথিবী খুব ছোট আর অদ্ভুত সব আবরণে ঘেরা ভেবে মুচকি হাসল আফ। রাত 2টা, বিছানা লেপটে ঘুমিয়ে আছে আফিয়া। পরনে এখনো তার সে রেড কালারের গাউন। চুলগুলো খোলা। রাতের জ্যোৎস্না ভরা আলো আসছে বিছানায় বাম দিকের জানলা থেকে। সে আলো এসে পড়ছে আফিয়ার মুখে। আফ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আফিয়ার মুখের দিকে। জানালার পর্দা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস মেশানো বইছে। সেই বাতাসে আফিয়ার চুলগুলো উড়ে আসছে আফিয়ার মুখে। আফ তার হাত দিয়ে সে চুলগুলো গুছিয়ে দিল আফিয়ার কানের পিছনে। আনমনে হাসলো আফ।
সে ভাবতেই পারছে না যে মেয়েটার সাথে শুরু থেকে ঝগড়া ছাড়া ভালোভাবে কথা হয়নি, সে মেয়েটাকে কিনা সে ভালোবাসে। আরও অবাক হচ্ছে এটা ভেবে এত কাছ থেকেও কি করে চিনতে পারলো না আফ তার মায়াবতীকে। অবশ্য চিনবে কি করে, সে তো সেইভাবে কখনো তাকায়নি আফিয়ার দিকে। বিয়ের পর সেদিন যখন হুট করে অনেকটা কাছে চলে এসেছিল আফিয়া, সেদিনই কেমন যেন লাগছিল আফের। আসলে ভালোবাসা খুব অদ্ভুত, বড্ড অদ্ভুত। আজ খুব খুশি সে পেয়ে গেছে তার মায়াবতীকে। এই মুহূর্তে আফের ইচ্ছে করছে আফিয়াকে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না। কেমন কেমন লাগছে তার। এক রাশ অস্থিরতা নিয়ে চোখ বন্ধ করে নিল আফ। মাঝখানে কাটলো দুদিন। আফ তো এই দুদিন আফিয়াকে দেখতে দেখতেই পার করে দিল। আজকে তারা তাদের বাড়িতে ফিরবে। ব্রেকফাস্ট শেষ করে আফ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের পাশে। তার পাশে আছে আম্মু আব্বু, দুজনে অনুতপ্ত হয়ে কথা বলছে আফের সাথে। আর আফ তাদের বারবার বারণ করছে। অবশেষে সিঁড়ি বেয়ে নিচে নামছিল আফিয়া। পরনে তার রেড কালারের সুন্দর শাড়ি, চুলগুলো খোপা করে ফুল দেয়া, চোখে কাজল, হাতে মুঠো ভর্তি কড়া কাঁচের চুড়ি, সাথে হালকা মেকআপ দিয়ে অসম্ভব সুন্দর লাগছে আফিয়াকে। আফ তো আফিয়াকে দেখেই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল সে। মনে মনে বলল, ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার যে নেশা হয়ে যাবে মায়াবতী। গাড়িতে বসে আছি আমি আর আফ ড্রাইভ করছে। বিষয়টা অনেকটা অদ্ভুত লাগছে। ইদানিং আফের আচরণ যেন কেমন হয়ে গেছে। আগের মতো তেমন ঝগড়া করে না, অনেক সুন্দরভাবে কথা বলে আমার সাথে, যেটা মোটেও ভালো লাগে না আমার। করলার জুস আফি তো ভালো ছিল, হঠাৎ করে কমলার জুস হয়ে গেল কেন? একরাশ নীরবতা নিয়ে গাড়িতে বসে আছি আমি। কিছুক্ষণ আগেই আমরা সবাইকে বিদায় জানিয়ে চলে এসেছি। এতে মনটা খুব খারাপ লাগছে। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন হয়? বড় হয় যাদের কাছে, তাদের বাড়ির অতিথি হয়ে যেতে হয় একদিন। সত্যি অদ্ভুত জীবন মেয়েদের। এদিকে ড্রাইভিং করতে করতে আর চোখে তাকাচ্ছে আফিয়ার দিকে। সে বুঝতে পেরেছে আফিয়ার মন খারাপ। গাড়ি ড্রাইভ করতে করতে আফ বলে উঠল, মন খারাপ। আচমকা আফের মুখে এমন কথা শুনে হালকা চমকে উঠলাম। তারপর নীরবে বলে উঠলাম, একটু। ও বলেই আফ তার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আমি আর কিছু না বলে কাঁচের জানালার দিকে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ায় ঘুমের রেশ এখনও যায়নি আমার। তাই চোখ বন্ধ করতে চোখে ঘুম মামা এসে কলিং বেল বাজালো আমার। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমালাম আমি। উল্টো দিকে আফ যেন এটারই অপেক্ষা করছিল। আফিয়ারকে নিজের কাছে টেনে নিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিল। যেন কতদিনের ইচ্ছে আজ পূরণ করতে পেরেছে সে। আনমনে হাসল আফিয়ার চুলগুলো খুলে দিল আফ। এতে আফিয়ার ঘন কালো লম্বা চুলগুলো বাতাসে উঠছে ভীষণ। আফিয়ার চুলের মাতাল কলা ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে আফ। সাথে অনুভব করছে তার ভালো লাগাগুলো। একরাশ ভালো লাগা নিয়ে আফ ড্রাইভ করছে, আর আফিয়া ঘুমের ঘোরে আরাম পেয়ে আফকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আফ গাড়ি থামিয়ে দিল। আচমকা গাড়ি থামিয়ে দেওয়াতে চট করে ঘুমটা ভেঙে গেল আমার। হঠাৎই মনে হলো কাউকে জড়িয়ে ধরে আসি আমি। মুহূর্তে আফের কথা মনে পড়তেই শুকনো ঢোক গিলাম। তাড়াতাড়ি আফকে সারি উত্তেজিত মাখা মুখ নিয়ে বলে উঠলাম, আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি কখন আপনাকে জড়িয়ে ধরেছি। ইটস ওকে, বিশ্বাস করুন, আমি জেনে বুঝে কিছু করিনি। ঘুমের মাঝে কখন চলে গেলাম বুঝতেই পারিনি। ঠিক আছে বললাম তো। কে শুনে আফের কথা? আমি আমার মতো বকবক করেই চলেছে। অতিরিক্ত নার্ভাস হয়ে গেলে যা হয় আর কি। এদিকে আফিয়ার বকবক করা শুনে বিরক্ত মাখা মুখ নিয়ে আফিয়ার দু কাঁধ চেপে ধরে বললাম তো ঠিক আছে, এত বকবক করো কেন তুমি? আচমকা আফের এমন কাজ আর কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। তারপর ঠোঁটে হালকা হাসি রেখে বলে উঠলাম, আই এম সরি। আর কতবার সরি বলবে তুমি? বিনিময়ে চুপ আমি। হঠাৎই মনে হলো আমার চুল খোলা। আশ্চর্য, চুল খুলে গেল কি করে? আমি তো শক্ত করে খোপা করে এসেছিলাম। আমি আফের দিকে সন্দেহজনক চোখে তাকে বললাম, আমার চুল কি করে খুলে গেল? আর আমি আপনার অতটা কাছে কি করে গেলাম? আমি তো ঠিক মনে আছে আমি জানালার দিকে মুখ করে ঘুরিয়েছিলাম। আফিয়ার এমন সন্দেহের ভাব দেখে কিছুটা ঘাবড়ে যায় আফ। পরক্ষণে আফ বিষয়টা সামলে নেওয়ার জন্য বলে উঠল, আমি কি জানি তুমি ঘুমের মধ্যে চলে এসেছো।
আমি তো আমার মতো ড্রাইভ করছিলাম, তোমার দিকে তাকিয়েছিলাম নাকি? ঘুমালে তো ব্যাঙের মতো লাফালাফি করো তুমি, বলেই গাড়ি থেকে নেমে যায় আফ। এদিকে আমি হ্যাবলার মতো বসে রইলাম আফের কথা শুনে। পরক্ষণে আফের বলা কথা কি আমি ব্যাঙ ভেবেই রেগে মেগে গাড়ি থেকে নেমে গেলাম। আমি উদ্দেশ্য হচ্ছে আফ 2-4টা কথা শোনো না। গাড়ি থেকে নামতে অবাক আমি, কারণ আমরা তো বাড়িতে এখনো আসিনি। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিয়ে কোথায় যাচ্ছে আফ ভেবেই চটজলদি আফের সামনে দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর বলে উঠলাম, আমরা তো বাড়ি আসিনি, তাহলে গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছি? চলো আমার সাথে, গেলে দেখতে পাবে, বলে আমার হাত ধরে হাঁটা শুরু করলো আফ। আমি অবাক দৃষ্টিতে আফের দিকে তাকিয়ে রইলাম। আফিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আফ বলে উঠলাম, এইভাবে আমার মুখের দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে হাঁটো। সাথে সাথে চোখ সরিয়ে ফেললাম আমি। সিসি, আফ কি ভাবলো আমায়। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছলাম একটা ইতিমখানার সামনে। আমি তো রীতিমতো অবাক, আফ আমায় এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। আমি হা হে তাকিয়ে আসছি আফের দিকে। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতে একদল ছেলেমেয়েরা ঘিরে ধরলো আফকে। আফও খুশি মনে সবাইকে জড়িয়ে ধরলো। আমি অল্প দূরত্ব থেকে দেখছি ওদের। আফ খুব সুন্দরভাবে হেসে হেসে সবার সাথে কথা বলছে। আফকে অসম্ভব সুন্দর লাগছে এই মুহূর্তে। এই করলার জুস যে এত সুন্দর হাসতে পারে, আফকে একদমই বাচ্চাদের মতো লাগছে। হঠাৎই বাচ্চাগুলোর মাঝখানে একটা মেয়ে বলে উঠলো, আফ ভাইয়া, ওই আপুটাকে আমাদের ভাবি নাকি? এতক্ষণ পর আফের মনে পড়লো তার সাথে আফিয়াও আছে। আফ হালকা এসে বলল, তোমাদের ভাবি, ওয়েলকাম করো সবাই। আফের কথা শুনে সাথে সাথেই বাচ্চারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও খুব খুশি হয়েছি বাচ্চাদের এমন কাজে। তারপর সারাদিন বাচ্চাগুলোর সাথে মজা করে কেটে গেল আমাদের। আসসালামু আলাইকুম। এই গল্পটার প্রথম পার্টটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলটাও যারা নতুন, সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো ভালো গল্প আসবে এই চ্যানেলে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।